দেখো, আজ আমরা পড়ব আলোর প্রতিসরণের নিয়ম এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে আমাদের পরিবেশে যে উদাহরণগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা জানব। এর আগের দিন আমরা পড়েছিলাম প্রতিবিম্ব, সদ্বিম্ব, অসদ্বিম্ব, পেরিস্কোপের গঠন ও কার্যনীতি এবং প্রতিসরাঙ্ক সম্বন্ধে। এখন আমরা শুরু করব আলোর প্রতিসরণের নিয়ম। আলোর প্রতিসরণের দুইটি নিয়ম আছে। দেখো, আপতিত রশ্মি ও দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব যে সমতলের ওপরে থাকে, প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিটিও ওই একই সমতলে থাকবে। দেখো, এই যে বলছে আপতিত রশ্মি এবং দুই মাধ্যমের এই যে বিভেদ তল, সেখানে এই যে আপতন বিন্দু, এতে আঁকা যে অভিলম্ব এই যে সমতলে থাকে এবং এই যে প্রতিসৃত রশ্মি, সেই রশ্মিটিও এই একই সমতলে থাকবে। আর একটা নিয়ম হচ্ছে, প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হবে না। কারণ দেখো, আমরা জেনেছিলাম প্রতিসরাঙ্ক কি না, এইখানের এই যে দূরত্ব এবং এইখানের এই যে দূরত্ব অবিলম্ব থেকে নির্দিষ্ট দূরত্ব, সেইটার অনুপাত। এখন এই যে এখানকার যে দূরত্ব তার এবং এর যে ভগ্নাংশটা পাওয়া যায়, আপতন কোণ পরিবর্তিত হলেও প্রতিসরণ কোণও পরিবর্তিত হবে। অর্থাৎ এই ভগ্নাংশটা একই থাকবে। সেই কারণেই আপতন কোণ এবং প্রতিসরণের কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হয় না। দেখো, পরিবেশের একটা ঘটনা আমরা প্রায় প্রত্যেকেই দেখেছি। যেমন ধরো, কচু পাতায় জল পড়লে তা বেশ চকচক করে, আবার কাচের ফাটলে আলো পড়লে সেটাও বেশ চকচক করে। এগুলো কেন হয় তার কারণ আমরা জানব। তার আগে আমরা জানব সংকট কোণ কাকে বলে এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে। প্রথমে দেখো সংকট কোণ। আমরা জানি আলোকরশ্মি যখন ঘনতর মাধ্যম পেরিয়ে লঘুতর মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে ক্রমশ দূরে সরে যায়। অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের মান অপেক্ষা বড় হয়। এখন এই আপতন কোণ যেটা আই দিয়ে প্রকাশ করা হয়, তার মান যখন ক্রমশ বড় হতে থাকে, তখন প্রতিসরণ কোণের মান যেটা আর দিয়ে প্রকাশ করা হয়, তার মানও ক্রমশ বাড়তে থাকে। এইভাবে আপতন কোণের কোনো না কোনো মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি মাধ্যম দুইটির বিভেদ তল ঘেঁষে চলতে থাকবে। এই আপতন কোণের সেই মানকেই ওই মাধ্যম দুইটির সংকট কোণ বলা হয়। আর আপতন কোণের মান যদি মাধ্যম দুইটির সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে আলোকরশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয় না।
আলোকরশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে বস্তুকে চকচকে দেখায় এবং এক্ষেত্রে প্রতিফলিত আলোর তীব্রতাও সাধারণ প্রতিফলনের তুলনায় অনেক বেশি হয়। এর কারণ হল আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোর একটি অংশ প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং অন্য একটি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয়। কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে সম্পূর্ণ আলোকরশ্মিই প্রতিফলিত হয়, ফলে আপতিত আলোর কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয় না। এই কারণেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে বস্তুকে চকচকে দেখায় এবং এই প্রতিফলিত আলোর তীব্রতাও সাধারণ প্রতিফলনের তুলনায় বেশি হয়। দেখো, এবার আমরা ছবির মাধ্যমে সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখে নেব। দেখো, আমরা জানি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের সময় অভিলম্ব থেকে দূরে চলে যায়। এখন দেখো, এইটা ঘনতর মাধ্যম এবং এইটা লঘুতর মাধ্যম। তাহলে কোনো আলোকরশ্মি যদি এই আপতন কোণে আপতিত হয় তাহলে ওটি এই প্রতিসরণ কোণে প্রতিসৃত হবে। এবার দেখো, আপতন কোণের মান যদি বাড়ে তাহলে এই প্রতিসরণ কোণের মানও বাড়বে। একইভাবে যদি এইটা আপতিত রশ্মি হয় এবং এটা যদি আপতন কোণ হয় তাহলে এইটা ওর প্রতিসরণ কোণ। এইভাবে দেখো, ক্রমশ যত আপতন কোণ বাড়ছে ওর প্রতিসরণ কোণও ক্রমশ বাড়ছে। এখন দেখো, এরপর এই আপতন কোণে যখন রশ্মিটি আপতিত হচ্ছে তখন এ কী হচ্ছে, এইভাবে প্রতিসৃত হচ্ছে। তখন দেখো, ওর যে প্রতিসরণ কোণ সেইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে দেখো, এইটা অবিলম্ব এবং এই যে প্রতিসৃত রশ্মি এর মধ্যে দূরত্ব 90 ডিগ্রি। তাহলে দেখো, এই যে আপতন কোণ যাতে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। এইবার এই সংকট কোণের থেকে বেশি কোণে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, দেখো এই আলোকরশ্মিটাকে আমরা ধরেছি, তাহলে সংকট কোণের বেশি এই কোণের মান, আপতন কোণটির মান, তাহলে এইটি আর প্রতিসৃত হয় না। তখন এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে রশ্মিটি আবার প্রথম মাধ্যমেই ফিরে যায়। এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার দেখো, আমাদের যে প্রশ্নটা ছিল কচু পাতায় অল্প জল পড়লে সেটা চকচকে দেখায় কেন, সেইটার উত্তরটা দেখি। দেখো, কচু পাতার ওপরে জল পড়লে জলের ফোঁটা নড়াচড়া করে এবং তার ওপর পড়া আলো বায়ু থেকে জলে প্রবেশ করে। আবার যখন জল থেকে আলো বায়ুতে ফিরে আসতে চায় তখন জল ও বায়ুর বিভেদ তলে ওই মাধ্যম দুইটির সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলেই
আলোকরশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তখন এই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছলে দর্শক ওই স্থান চকচকে দেখে। এই কারণেই এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই কচু পাতার উপরে জলের ফোঁটাকে চকচকে দেখায়। দেখো, আরও একটা ঘটনা আমরা লক্ষ্য করি, হিরে খুবই চকচক করে। এই হিরে চকচক করার কারণও আমরা এই সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। দেখো, বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণের মান খুবই কম এবং এর মান 24.5 ডিগ্রি, অর্থাৎ 24.5 ডিগ্রির বেশি কোণে যেসব আলোকরশ্মি আপতিত হয় সেগুলির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তল থেকে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, কোনো রশ্মি প্রতিসৃত হয় না। এই কারণেই হিরে খুবই চকচক করে। দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হল মরীচিকার সৃষ্টি। কিভাবে এটি হয় এবার আমরা দেখব। দেখো, মরুভূমিতে দিনের বেলায় সূর্যের প্রখর তাপে বালি প্রচণ্ড উত্তপ্ত হয়ে পড়ে, ফলে বালি সংলগ্ন বায়ুর স্তরও উত্তপ্ত হয়ে আয়তনে বাড়ে ও তাদের ঘনত্ব কমে হালকা হয়ে পড়ে। কিন্তু বায়ু স্তরগুলির উষ্ণতা নিচ থেকে ওপরের দিকে ক্রমশ কমতে থাকে, ফলে নিচ থেকে ওপরের দিকে বায়ু স্তরগুলি ক্রমশ ঘন থেকে ঘনতর হতে থাকে। এখন ধরা যাক এই এস বিন্দু থেকে আলোকরশ্মিগুচ্ছ ক্রমশ নিচের দিকে নামতে থাকছে। দেখো, আমরা জানি যে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোকরশ্মি যখন প্রতিসৃত হয় তখন প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রেও দেখো সেটাই ঘটছে। আলোকরশ্মি এই অভিমুখে আসা ঠিক ছিল, কিন্তু যেহেতু এটা লঘু মাধ্যম সেই হেতু অবিলম্ব থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। একইভাবে এইখানেও একই ঘটনা ঘটছে। এখন এই পয়েন্টে দেখো, এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, অর্থাৎ এই আপতন কোণের বেশি কোণে যে আলোকরশ্মিগুলোই আপতিত হচ্ছে সেগুলির পূর্ণ প্রতিফলন হচ্ছে। এই আপতন কোণের বেশি কোণে আপতিত হওয়া কোনো রশ্মি আর প্রতিসৃত হয়ে দ্বিতীয় মাধ্যমে আসছে না, দেখো এই অভিমুখে চলে যাচ্ছে। এইবার দেখো, এই উপরের দিকের স্তর ঘনতর মাধ্যম, কারণ এখানে শীতল বায়ু অবস্থান করছে, তাই এই যে রশ্মিটি এটির অভিমুখ এইটা হওয়ার পরিবর্তে ও ক্রমশ অবিলম্ব থেকে অবিলম্বের কাছে চলে আসছে, যেহেতু ঘন মাধ্যম বলে। এইভাবে এই পথে চোখে এসে চোখে আসছে। মানুষের চোখ এত আঁকামাখা পথ অনুসরণ করতে পারে না, সে এই এস ড্যাশ বিন্দুতেই এস বিন্দুর অসৎ বিম্ব দেখছে। এই এস ড্যাশ বিন্দুতে গোটা গাছটারই একটা উল্টানো অসৎ বিম্ব সৃষ্টি হচ্ছে। এইভাবে
গোটা গাছটারই একটা উল্টানো অসৎ বিম্ব দর্শক দেখে। আবার নিচের অপেক্ষাকৃত উত্তপ্ত স্তরের বায়ু হালকা হয়ে উপরে উঠে আসে এবং উপরের অপেক্ষাকৃত ঠান্ডা স্তরের বায়ু নিচে নেমে আসে। এর ফলে স্তরগুলোর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ু স্তরগুলোর ঘনত্ব এবং প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তিত হতে থাকে। এই স্তরগুলোর মধ্যে দিয়ে চলতে থাকা আলোকরশ্মিগুচ্ছের গতিপথ বারবার পরিবর্তিত হয়। এর ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেরও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। ফলে দর্শকের মনে হয় গাছের প্রতিবিম্ব কাঁপছে। দর্শক ভাবে গাছটি বুঝি জলাশয়ের পাড়ে অবস্থিত এবং তার ফলেই প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে, কিন্তু কাছে এসে দেখে কোথাওই জল নেই। এইভাবেই মরুভূমিতে দেখার ভুলকেই মরীচিকা বলে।